আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম মব ভায়োলেন্স হচ্ছে, এবং সেইখানে বিভিন্ন ধরনের যারা পদ দখল করতে চায়, চেয়ার দখল করতে চায়, তারা ট্যাগিং ব্যবহার করছে, লেবেলিং ব্যবহার করছে, তারা স্টুডেন্টদের যে ক্ষমতা, শিক্ষার্থীদের যে ক্ষমতা, সেটাকে ব্যবহার করে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মানে কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে আসতে পারেনি। এইখানে সরকারের একটা খুব সক্রিয় ভূমিকা দরকার ছিল, তাদের একটা সরব ভূমিকা দরকার ছিল, সেটা আমরা দেখি নাই এখন পর্যন্ত। সেটা একটা সমস্যা। আরেকটা বিষয় হচ্ছে যে যত ধরনের দুর্নীতি এবং লুণ্ঠন হচ্ছে, যেমন এনার্জি পাওয়ারের ক্ষেত্রে আমরা শুনলাম, তারপর মেগা প্রজেক্টের ক্ষেত্রে আমরা শুনলাম, এগুলোর পেছনে যাদের রেসপন্সিবিলিটি আছে বলে আমি মনে করি পলিসি ফ্রেমওয়ার্ক গঠনের ক্ষেত্রে, যেমন প্রাইভেটাইজেশন, কমার্শিয়ালাইজেশন, নিউ লিবারেল পলিসি, এগুলোর কারণে শিক্ষা এত বেশি বাণিজ্যিকীকরণ হয়েছে, এত বেশি বৈষম্য হয়েছে, পাবলিক এডুকেশন সিস্টেমটা বাংলাদেশে আর ধারে কাছে না যেটা হওয়া উচিত। পাবলিক হেলথ কেয়ার সিস্টেম সেটাও বিপর্যস্ত হয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট সেটা বিপর্যস্ত হয়েছে, এবং এই রেলওয়ে না করে সড়ক যোগাযোগ করে আমাদের যে পরিবেশ দূষণ, নদীগুলো শেষ হয়ে যাওয়া, সেগুলো হচ্ছে। এগুলোর পেছনে যারা রেসপন্সিবল, সেই সমস্ত ইনস্টিটিউশন পলিসি ফ্রেমওয়ার্কের ব্যাপারে তাদেরকে রেসপন্সিবল করা, তাদেরকে অ্যাকাউন্টেবল করাটা আমি মনে করি দরকার। তাদের মধ্যে বিশ্ব ব্যাংক এক নম্বরে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্টের পেছনে তারা আছে, এবং IMF যারা বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন দিচ্ছে, দুই ধরনের। এক ধরনের হলো করাপশন, ইনস্টিটিউশনাল রিফর্ম, সেগুলো খুবই ঠিক, কিন্তু সেগুলির ব্যাপারে তারা সিরিয়াস যতটা, তার থেকে অনেক বেশি সিরিয়াস হচ্ছে সাবসিডি কমানো, জিনিসপত্রের দাম বাড়ানো, মানে ওয়েজ ছাড়া সমস্ত কিছু বাড়াইতে হবে, সেগুলো হচ্ছে। এবং তাদের কথা শুনে গত কয়েকদিন আগে যে ভ্যাট এবং অন্যান্য জিনিসগুলির দাম বাড়ানো হলো, যেখানে একদিকে ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে, আরেকদিকে মূল্যস্ফীতি বাড়ানোর মতো প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হলো, সেইখানে আপনারা চিন্তা করেন যে IMF 3 বছরে যে পরিমাণ লোন দেয়, রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম, রেমিটেন্স তার থেকে 2 মাসের তার থেকে বেশি আসে, অথচ রেমিটেন্স যারা পাঠায় তারা গুরুত্ব নাই, অথচ IMF এর কথা শুনে জনগণের উপর একটা বোঝা চাপানো হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো, আমার সময় নাই, এই প্রক্রিয়াগুলো আমি মনে করি যে বর্তমান যারা শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে আছেন কিংবা অন্যান্য কমিশন আছে, প্রফেসর রেহমান সোবহান এখানে আছেন, তার 72 সালে তিনি দেখেছেন, সেই সময় পঞ্চবার্ষিক পরিকল্পনা, 91 সালে টাস্কফোর্স রিপোর্ট হয়েছে, সেগুলি কেউ খুলেও দেখে নাই, সেখানে আমিও ছিলাম, এখানে দেহপ্রিয় ছিলেন। তো এইগুলি একই রকম পুনরাবৃত্তি হবে না, সেটা আমরা চাই, এবং সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা দরকার, এবং সেখানে আমাদেরও একটা বড় ধরনের সেই পরিবর্তনে। আরেকটা কথা বলে আমি শেষ করি, দেহপ্রিয়কে আমি কলেজ জীবন থেকে জানি, এবং দেহপ্রিয় খুব ভালো বাংলা জানে, কিন্তু তারা একটা পরিবর্তনের সূচনা করতে পারত, যে শ্বেতপত্র কমিটির রিপোর্টটা বাংলা ভাষায় প্রণয়ন করা। বাংলাদেশে যত ধরনের নীতিমালা প্রণীত হয় তার বেশিরভাগ কী কারণে ইংরেজিতে হয়, সেটা আমি এই প্রশ্নের উত্তর আমি জানি না। কেন হয়? অডিয়েন্স কি বাংলাদেশের মানুষ, নাকি আন্তর্জাতিক সংস্থাগুলোর অফিস? আন্তর্জাতিক সংস্থাগুলোকে আমরা বলতে পারি যে সেখানে যেন অনুবাদক তারা রাখেন, তারা যদি না পারেন, সেই সক্ষমতা তাদের না থাকলে মন্ত্রণালয়গুলো তাদেরকে একটা অনুবাদক সাপ্লাই দিতে পারে, কিন্তু পুরো নীতিমালা তো অবশ্যই বাংলায় হতে হবে। সেটা সূচনা দেবপ্রিয়রা করতে পারছেন, আশা করি ভবিষ্যতে একটা সূচনা হবে। সবাইকে ধন্যবাদ।